নমস্কার, শুরু করছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজে জ্যোতিষের আলোচনা। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাদের আলোচ্য বিষয় ছিল ফেমাস পারসন বা সেলিব্রিটি বা খ্যাতিমান ব্যক্তিত্ব বা এমন কোনো ব্যক্তি যাদের আমরা ইতিহাসের পাতায় পড়ে থাকি। এই যে হরোস্কোপগুলো, এইগুলি হলো বিশিষ্ট ব্যক্তিদের হরোস্কোপ বা কুষ্ঠি, এবং নির্দিষ্ট কিছু যোগ থাকার ফলে এরা কিন্তু এই বিশেষ ব্যক্তিত্বে পরিণত হন। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের জন্মছক বা জাতচক্র। তার জন্ম তারিখ ছিল 3/1/1928 এবং জন্ম সময় ছিল 3:12 PM এবং জন্মস্থান ছিল বাংলাদেশের ময়মনসিংহ এলাকা। জাতকের জন্ম ছকটি আমরা যেটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লগ্ন হলো বৃষ। বৃষ লগ্নে আমরা একটু নক্ষত্রগুলি বসিয়ে নেব। নক্ষত্র হলো বৃষ লগ্ন 4 নম্বর নক্ষত্র। লগ্নেই যুক্ত রয়েছে রাহু। রাহুর নক্ষত্রটি হলো মৃগশিরা, অর্থাৎ 5 নম্বর নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র রয়েছে 27°31', অর্থাৎ 3 নম্বর রবির নক্ষত্র। এরপরে আমরা পাচ্ছি বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে 4 ডিগ্রিতে, অর্থাৎ 26 নম্বর নক্ষত্র বা পুষ্যা নক্ষত্র। তারপরে রয়েছে রবি। রবি রয়েছে পূর্বাষাঢ়া, অর্থাৎ 20 নম্বর নক্ষত্র। তারপরে রয়েছে বুধ। বুধ 15 ডিগ্রিতে, অর্থাৎ সেও পূর্বাষাঢ়া নক্ষত্রে। আর এর সঙ্গে রয়েছে কেতু। কেতুর ডিগ্রি হচ্ছে 24°40', অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র, তার সঙ্গে রয়েছে শুক্র। শুক্র রয়েছে অনুরাধা নক্ষত্রে। এটিকে আমরা একটু উঁচু করে স্থাপন করব। শুক্র সে কিন্তু রয়েছে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ 17 নম্বর নক্ষত্র। তার সঙ্গে যুক্ত হয়েছে শনি এবং মঙ্গল। শনি সে রয়েছে জ্যেষ্ঠা, অর্থাৎ 18 নম্বর নক্ষত্রে, এবং মঙ্গল সেও কিন্তু রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাই শনি এবং মঙ্গলকে আমরা একত্রে 18 নম্বর নক্ষত্র লিখছি। তাহলে এবার আমরা প্রথমেই দেখছি জাতকের, অর্থাৎ শ্রদ্ধেয় আমরা যে জাতক নিয়ে আলোচনা করছি, যে মহান বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করছি, তার লগ্ন হলো বৃষ এবং রাশি হলো মেষ। মেষ রাশি অর্থাৎ মঙ্গলের তেজ এবং বৃষ লগ্ন অর্থাৎ বৃষের যে জেদ, সেই জেদ এবং তেজ নিয়ে এই জাতকের কিন্তু জন্ম। জন্মের ছকে লগ্নে রাহুর অবস্থান, উচ্চ ক্ষেত্রস্থ রাহুর লগ্নে অবস্থান এবং চন্দ্রের উপর তার প্রভাব, এর ফলে জাতকের মনের মধ্যে কিন্তু অজানাকে জানার যে প্রচণ্ড অতৃপ্তি বা প্রচণ্ড চাহিদা, অজানাকে জানার জন্য, অজানা বিষয়কে উন্মোচন করার জন্য যে প্রচণ্ড চাহিদা, সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। শুক্র অর্থাৎ লগ্নপতি ষষ্ঠপতি, তার সঙ্গে কিন্তু নবমপতি শনির সংযোগ হয়েছে এবং সেই সঙ্গে মঙ্গল যুক্ত রয়েছে। অর্থাৎ লগ্নপতি, সপ্তমপতি এবং নবমপতি অর্থাৎ 1, 7, 9 যে কম্বিনেশন সপ্তমভাবে তৈরি হয়েছে, এটি কিন্তু জাতককে পরিশ্রমী, অর্থাৎ যেহেতু লগ্নপতি পরিশ্রমী, উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য এনে দিয়েছে। তবে যেহেতু সপ্তমভাবে এই শুক্র শনির সঙ্গে শনি মঙ্গল কেতু অবস্থান করেছে, এর ফলে
মনে হয় বা বোধ হয় তিনি ম্যারিড লাইফে কিছুটা হলেও ডিস্টার্ব ছিলেন। তবে এই ধরনের মনীষীরা সাধারণত বিবাহিত জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেন না। তো সেই সম্পর্কে তো আমার কোনো রকম কোনো ধারণাই নেই, তাই আর কিন্তু তাও আর কি যেটা মনে হচ্ছে সেটা বললাম। একাদশ ভাবে অবস্থান করেছে বৃহস্পতি এবং সে কিন্তু সক্ষেত্রী। একাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে জাতক কিন্তু, এবং বৃহস্পতির নক্ষত্রটি হচ্ছে নবমপতির নক্ষত্র, এর ফলে জাতক কিন্তু জীবনে বহু সাফল্য অর্জন করেছেন। তবে একটি কথা চোখ বন্ধ করে আমরা বলতে পারি, সেটি হলো জাতকের রবি কিন্তু অষ্টম ভাবস্থ। রবি অষ্টম ভাবস্থ হবার কারণে যে পরিমাণ খ্যাতি বা যে পরিমাণ এই জাতকের মেধা, সেই অনুযায়ী ব্যাপক খ্যাতি, প্রচণ্ড খ্যাতি, সেটি কিন্তু এই জাতক লাভ করতে সক্ষম হওয়া এই জাতকের পক্ষে মুশকিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তার সঙ্গে এনার নাম উচ্চারিত হয়, কিন্তু আলবার্ট আইনস্টাইনকে বা আইনস্টাইনের নাম যে লেভেলের খ্যাতির যে লেভেলে উঠেছে, আমাদের দেশীয় বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, তার নাম কিন্তু সেই লেভেলে ওঠেনি। আমাদের কাছে তিনি প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, আমাদের কাছে তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু তাহলেও তার যে পরিমাণ খ্যাতি, যে পরিমাণ তার প্রচার হওয়ার কথা ছিল, তা কিন্তু সেই সময় নিঃসন্দেহে আমরা বলতে পারি তা কিন্তু তিনি পাননি। বরঞ্চ যেহেতু নবম ভাবের উপর শনির দৃষ্টি রয়েছে এবং লগ্নের উপরেও শনির দৃষ্টি, সেই হেতু আমরা একটি জিনিস করতে পারি, বলতে পারি যে আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরে তিনি যে খ্যাতিটি লাভ করেছেন, এমনকি আজকে 2016 সালে দাঁড়িয়েও আমরা বলতে পারি, বছর দুয়েক আগে যখন আপনার লার্জ হ্যাড্রন কোলাইডার নিয়ে আলোচনা হচ্ছিল, সার্নের যখন গবেষণা সারা পৃথিবী কাঁপাচ্ছিল, তখনও কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর নাম উঠে এসেছিল। এই ধরনের হরোস্কোপ, যে হরোস্কোপের মধ্যে যে কম্বিনেশন রয়েছে, আরও একটি জিনিস আমরা এখানে লক্ষ্য করছি যে একাদশপতি একাদশে অবস্থান করায় এবং একাদশপতি নবমপতির নক্ষত্রে অবস্থান করায় এই ছকটি কিন্তু বিশেষ বলবত্তা লাভ করেছে। বৃষ লগ্নের ক্ষেত্রে, জাতকের লগ্ন তো বৃষ লগ্নের ক্ষেত্রে শনি সে হলো একাই যোগকারক গ্রহ, অর্থাৎ নবমপতি এবং দশমপতি, তার সঙ্গে কিন্তু এখানে যুক্ত হয়েছে লগ্নপতি। তাহলে লগ্নপতির সঙ্গে নবমপতি এবং দশমপতি শনির যে সংযোগ, এর ফলে জাতকের জন্মছকে কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে। আবার যদি চন্দ্র সাপেক্ষে আমরা দেখি, চন্দ্র সাপেক্ষে দেখলে পঞ্চমপতি রবি সে কিন্তু নবম ভাবে অবস্থিত এবং লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে রবি নবমে অবস্থিত, এটি তাকে খ্যাতি লাভ করতে সহায়তা করেছে। এইভাবেই আমরা জাতচক্রগুলিকে বিচার করব এবং বিভিন্ন জানা হরোস্কোপ দিয়ে, আপনারা যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ চর্চাকে ভালোবাসেন, তারা বিভিন্ন জানা হরোস্কোপ দিয়ে, অর্থাৎ যে হরোস্কোপ সম্পর্কে আপনাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা আছে, মোটামুটি ধারণা আছে, সেই সমস্ত হরোস্কোপ নিয়ে আপনারা প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করে নিজেদের হরোস্কোপ বা অজানা লোকের হরোস্কোপ অ্যানালাইসিস করার দেখবেন আপনাদের মধ্যে অটোমেটিক্যালি ক্ষমতা গ্রো করবে। আপনারা নিজেদেরকে মধ্যে যে জ্যোতিষ সত্তা আছে সেটিকে বার করতে সক্ষম হবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।